প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতদিন আমি আপনাদের সামনে বিভিন্ন সময় দিনী আলোচনা করছি। আজকের থেকে আজকে কয় তারিখ ভাই? হলো 15ই আগস্ট। 15ই আগস্ট। আজকে থেকেই আমি চিন্তা ভাবনা করছি যারা জীবনে সফল হয়েছে তাদের নিয়ে একটা সাক্ষাৎকার অনুষ্ঠান, তাদের জীবনের ঘাত প্রতিঘাত, এটা সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এতে যারা জীবনে যে হতাশা অনুভব করেন, তা আমি মনে করি যে এই সাক্ষাৎকার শোনার পর অনেকের জীবনেই এই হতাশার ভাবটা কেটে যাবে ইনশাআল্লাহ। তা প্রিয় দর্শক, আমি সাক্ষাৎটা শুরু করছি, আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনুন। আর উনি হচ্ছেন, ওনার পরিচয় উনি নিজেই দেবেন। আমি শুধু এতটুকু ধারণা দিয়ে রাখি, উনি ইন্টারমিডিয়েট পাশ করার পরে পারিবারিক আর্থিক সংকটের কারণে লেখাপড়ার সাথে সাথে উনি একটা প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের নাম উনি বলবেন, প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে যোগদান করেন। সাথে সাথে ওনার ব্যক্তিগত জীবনকে উন্নতির থেকে উন্নততর করার জন্য যে পরিশ্রম, যে সময় দিয়েছেন, রাত দিন বিশ্রামের কথা চিন্তা না করে উনি একদিকে কলেজে লেখাপড়ার কাজে ক্লাস করেছেন, অন্যদিকে চাকরি করেছেন। উনি যে চাকরিতে ঢুকেছেন সেই চাকরি ছিল অত্যন্ত সামান্য চাকরি, সুপারভাইজার হিসেবে। আল্লাহ পাকের অসীম রহমত এবং তার অপরিসীম চেষ্টা তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। উনি এই চাকরি থেকেই ওই প্রতিষ্ঠানের ডিজিএম হিসেবে, ডেপুটি জেনারেল ম্যানেজার পর্যন্ত হয়েছেন। তা এই গল্পই আপনাদের শোনানো সাক্ষাৎকারের মাধ্যমে শুনুন ইনশাআল্লাহ। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনার শৈশবকাল, শিশুর থেকে শৈশবকাল কোথায় কেটেছে, প্রাথমিক লেখাপড়া এবং হাই স্কুলের লেখাপড়া কোথায় করেছেন, একটু নিজের পরিচয়টা দিয়ে, নাম পরিচয় দিয়ে আপনি একটু বর্ণনা করা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে মহাসিন ভাই কিছু প্রশ্ন করেছেন, আমার জীবন ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন, তো আমি আপনাদেরকে সেটা বর্ণনা করছি। আমি শেখ আবু আল হোসেন, আমার গ্রামের বাড়ি হলো তৎকালীন খুলনা জেলাতেই ছিল, পরবর্তীতে 1980-85 দিকে এটা হয়েছে বাগেরহাট জেলা, এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় আমার বাস। আমার জন্ম সেই মোরেলগঞ্জের গ্রামেই। তো সেটা আমার জন্ম সালটা 1957 সনের 23শে আগস্ট। তো সেই ছোটকাল থেকে যখন একটু বড় হয়েছি, মা বাবা আমাকে স্কুলে পাঠাইছে। আমি একেবারে সেই ছোটকালে, শিশুকালে, আমি, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এটা শুনলে বিস্মিত হবেন, আমরা যে প্রাইমারি বা পাঠশালায় পড়ছি তখন তালের পাতায় আমাদের লিখতে হতো, যেটা আপনারা এই দিনে কল্পনাও করতে পারেন না। তাল পাতা, প্রত্যেকের বাড়িতে তাল গাছ আছে, সেই তালের পাতা কেটে শুকাইয়া সেটাকে প্রসেস করে আমরা একটা ছোট হোগলা পাতার ছোট একটা মাদুর, এটার মধ্যে তাল পাতা গুজে কোনো রকম হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে গ্রামের পাঠশালায় যেতাম। তো পাঠশালায় গিয়ে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা পড়াইতেন, ওই পাঠশালায় গিয়ে ছোট মাদুর লেসে বিছাইয়া সেখানে বসতাম, এবং আপনারা শুনলে অবাক হবেন, এই যে তালপাতায় কি দিয়ে লিখতাম, তালপাতায় লিখতে হইতো কালিটা হলো নারকেল এর ছোবরা পোড়াইয়া সেইটা আবার সুন্দর করে মসৃণ করে বাটতে হইতো, বেটে কোনো একটা দোয়াতের মধ্যে নিতে হইতো। আর হলো এটা হলো বাঁশের কঞ্চি দিয়ে আমাদের কলম তৈরি করতে হতো। সেইটা আমরা ওই রকম হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে গ্রামের পাঠশালায় যেতাম। সেটা সম্ভবত 1962-63 সনে হবে, যে আমি প্রথম যখন হাতে খড়ি, আমাকে ওই ছোট স্কুলের টিচাররা ওই তাল পাতায় সেই কালির কলম দিয়ে লেখাইতো। সেইভাবে লিখতে লিখতে আমি সম্ভবত 1962 সনের কথা বলছি,
শিশু অন, তখন তো শিশু অন ছিল না, ওই প্রথমেই পড়াইতো অন, অ আ ক খ ইত্যাদি, এইভাবে লিখতে লিখতে এরপরে আমরা ওই বর্ণ পরিচয় হওয়ার পরে পরের বছর 63 সনে হয়তো আরেকটা জিনিস ছিল, ওটাকে বলা হয় সিলেট বলতো, সিলেট, সেই সিলেটে লিখতে হইতো। এইভাবে লেখাপড়া গ্রামের পাঠশালায়, সরকারি প্রাইমারি স্কুলও তখন আমার বাড়ির কাছে ছিল না, ওই গ্রামের পাঠশালায় 1 2 3 4 পর্যন্ত পড়েছি। 4 পর্যন্ত পড়ার পরে ওই পাঠশালা থেকে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়তে আমি গেলাম। সেখানে গিয়া আরেকটু ভালো পরিসরে, সেখানে গিয়ে আমরা 5-এ পড়তেছি। এখানে বেশ কিছু প্রতিদ্বন্দ্বী বা ভালো ছাত্র ছেলেমেয়ে আমরা, সেই এটা সম্ভবত 1967 সনে আমি 5-এ পড়ি। 5-এ পড়ার পরে আমরা বৃত্তি বা স্কলারশিপ পরীক্ষা হতো। আমি 1967 সনে উপজেলায় গিয়া ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষাও দিয়েছি। তখন অনেক, এটা ছিল 1962 সন, মানে পাকিস্তান আমল। বৃত্তি পরীক্ষা কোন সালে দিলেন? 1967 সনে আমি বৃত্তি পরীক্ষা দিলাম, পঞ্চম শ্রেণীর। কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনা করেছি, ছোটবেলা থেকেই মেধাবী ছিলাম, কিন্তু বৃত্তি পরীক্ষা পাকিস্তান আমলে আমাদের ভাগ্যে বৃত্তি জোটে নাই। যাই হোক, তারপরে সম্ভবত 67 পরে 68-তে আমি 6-এ ভর্তি হইলাম হাই স্কুলে। তো হাই স্কুল বাড়ির কাছেই ছিল, সোনাখালী মোহাব্বত আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সেখানে পড়াশোনা করতাম। এর আগে আরেকটু কথা আমি জানতে চাই। হ্যাঁ, শিওর। যে আপনার পরিবারে আপনাদের কি ওই যে এটারে কি বলে, চাচারা মিলে, বাবা চাচারা মিলে একত্রে যেটা, এটাকে বলা হয় যৌথ ফ্যামিলি। হ্যাঁ, এই সময় জি, এই সময় আমি, আমার পরিচয় আরেকটু বলতে হবে। আমার আব্বা এবং আমার চাচা, এরা 2 ভাই ছিল। ওই সময় যৌথ ফ্যামিলি, একত্রে থাকতাম। একটা বিশাল টিনের ঘর, সেই টিনের ঘরে আমরা বসবাস করতাম। পাশে চালা দিয়া আমার আপন বড় চাচা সেখানে থাকতো। আমাদের জমি জমা সেই পাকিস্তান আমলের আগের থেকেই ছিল। আমার আব্বা এবং চাচা 2 ভাই, তারা মোটামুটি 12 আর 12 24 বিঘা জমি ছিল। এই জমিটা আমার আব্বা এবং চাচা এরাই চাষ করতো। এবং হ্যাঁ, আমার 2জন ফুপু ছিল। মানে হ্যাঁ, তাহলে ফুপুদের জমি আমি যখন বড় হলাম, হিসেবে তো ইসলামিক শরিয়া অনুযায়ী তো দেখা যাচ্ছে 2 ভাইয়ের সমান 1 বোন। না, আমি বলি ভাগটা হলো ইসলামী শরিয়া অনুযায়ী 1 ভাই যা পাবে তার অর্ধেক পাবে 1 বোন। তাহলে আমাদের যে সম্পত্তি ছিল, জমি ছিল, সেটা ভাগ হবে 2 বোন 1 ভাগ, আর 2 ভাই 2 ভাগ, মোট 3 ভাগ হইতো, 3 ভাগ হতো। এবং ওরা ওই সময় জমিটা নেয় নাই, এরা জমি নিছে, এদেরকে জমি দেওয়া হয়েছে। আমি যখন বড় হয়েছি, অন্তত পক্ষে ডিগ্রি পরীক্ষা যখন দেব, সেই সময় আমার ফুপুরা জমি ওনারা গ্রহণ করছে বা নিছে। এই আচ্ছা, আপনার শিশুকাল ওখানে কি খেলাধুলো কেমন, মানে আনন্দ করছেন? ও যথেষ্ট, আমাদের সেই পাকিস্তান আমলে যথেষ্ট আনন্দ ফুর্তি ছিল। বিকেলবেলা আমরা স্কুল থেকে 2টো 3টে 4টায় যখনই আসি না কেন, বিকেলবেলা 5টার পরে আমরা মাঠে খেলতে যেতাম। শীতকাল হইলে আমরা বেশি ফুটবল খেলতাম, আর কোনো সময় দাঁড়িয়ে শুট, তারপরে এই জাতীয় খেলাটা বেশি, ফুটবল, হাডুডু। বর্ষাকাল হইলে হাডুডু খেলতাম, আর শীতকালের ওই সময়টা ফুটবল, কোনো সময় ওই যে বললাম দাঁড়িয়ে শুট। এটা খুব আনন্দময় জীবন ছিল। রাইট। অতটা অভাব অভিযোগ টের পাই নাই। তারপরে হাই স্কুলে যে গেলেন, হ্যাঁ, আপনি কি ক্লাস 8-এ কি ওই বৃত্তি পরীক্ষা দিলেন? না, আমি ওই 5-এই দিছিলাম। যখন 5-এ স্কলারশিপ হলো না, 8-এ আমার আর মনে চাই না যে আমরা বৃত্তি পেতে পারি বা পাবো। আমরা 8ম শ্রেণীতে কোনো স্কলারশিপ পরীক্ষা দেই। এসএসসি আমি 1973 সনে আমার এসএসসি পরীক্ষা হয়েছে, স্বাধীনতার পর। আমার বাড়ির কাছেই সোনাখালী মোহাব্বত আলী উচ্চ বিদ্যালয়, বাড়ির থেকে মাত্র 5 মিনিট, এত কাছে। তো সেখান থেকে এসএসসি দিলাম 73 সনে।
অনেক ছাত্রই ছিল, আমি একমাত্র ছাত্র ছিলাম সোনাখালীতে, আমি প্রথম বিভাগে পাশ করছি, আর কেউ প্রথম বিভাগ পায় নাই, আর সব সেকেন্ড ক্লাস, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এই তখন তো ডিভিশনে ছিল, ডিভিশন ছিল, আমারও ডিভিশন ডিভিশন ছিল। তো তারপরে এসএসসি 73-এ পাশ করার পরেই আমি উপজেলা লেভেলে সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, SM কলেজ মোরেলগঞ্জ, সেখানে আমি আইএসসি ইন্টারমিডিয়েট অফ সায়েন্সে ভর্তি হলাম। তো সেখানে ভর্তি হয়ে আইএসসি বলতো, হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট অফ সায়েন্স, এখন এইচএসসি তখনও হয়তো। তো যাই হোক, আইএসসিতে ভর্তি হলাম। মোরেলগঞ্জ বাড়ির থেকে যে আবার আসতে হলো, সন্ধ্যা হয়ে যেত। স্বাধীন বাংলাদেশ, হ্যাঁ, 71-এ স্বাধীন হয়ে গেল। 71-এ স্বাধীনতার পরে কিছু মনে আছে? হ্যাঁ, যুদ্ধের অনেক স্মৃতি মনে আছে। যখন কোন ক্লাসে পড়েন? এবং ক্লাস 9ম শ্রেণীতে, আমি 71 সনে 9ম শ্রেণীতে উঠছি, সব মনে আছে। একটু ওই অঞ্চলে কোনো প্রভাব পড়ছিল কিনা, এই ধরনের কোনো ঘটনা? আপনি স্বাধীনতার কথা জানতে চেয়েছেন। আমি 1971 সনে 9ম শ্রেণীতে উঠছি, 8ম শ্রেণী পাশ করে। ঠিক মার্চ মাসে, জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়, কিন্তু মার্চের 25 তারিখে যখন এই কালো রাত্রি হলো, খুলনায় আক্রমণ হয়েছে, ঢাকাতে আক্রমণ হয়েছে, অনেক বুদ্ধিজীবী মেরে ফেলছে। তো এই সময় তো আমি সবই বুঝি, কম বেশি 13-14 বছর বয়স হয়েছে। এই সময় আমি দেখতে লাগলাম যে খুলনা থেকে কোনো লঞ্চ, স্টিমার, বাস কিছুই চলে না। হাজার হাজার লোক খুলনার থেকে, প্রায় 100 কিলোমিটার বা 120 কিলোমিটার খুলনার থেকে আমার গ্রামের বাড়ির দূরত্ব। তো দেখতে লাগলাম যে শত শত লোক হেঁটে 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 আসতেছে, খাওয়া না খাওয়া। ওই সময় আমি এবং আমার বাড়ির আশেপাশের বহু লোকে এদেরকে শরণার্থী বলবো না, নিজেদের গ্রামে যার যার গন্তব্যস্থানে যেত। আমরা বাড়ির পাশ থেকে গেলে তাদেরকে কিছু মুড়ি খাওয়াইতাম। না 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 না, কোনো সার্টিফিকেট আমি নেই। আমি মুক্তিযোদ্ধা হিসাবে কোনো কিছু ধারণ করি নাই, কিন্তু আমি মানুষকে রুটি খাওয়াইছি, তারপরে ধরেন ডাব খাওয়াইছি, মানুষের সাথে কথা বলছি। কেউ একটু কিছুক্ষণ, যেহেতু আমাদের বাড়ি ছিল মেইন রাস্তার পাশে, নদীর পাড়ে, অনেক লোকই দেখছি। এইভাবে আসতে লাগলো। এরপরে কিছুদিন পরে যুদ্ধ তো 25শে মার্চ 1971-এ শুরুই হয়ে গেল। এরপরে দেখতে লাগলাম যে ওই পাঞ্জাবিরা, কিছু কিছু লোক, বাই দিস টাইম বাংলাদেশে রাজাকার বাহিনী, শান্তিরক্ষী বাহিনী গঠন হলো। এরা উপজেলায়, গ্রামে আসে, এরা পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের নিয়ে গ্রামের ভিতরে আসতো, আমার সেটা মনে আছে। এবং রাজাকাররা এই দেশের কিছু মানুষ মারত, সেটা গুলি করে মারার পরে নদীতে ফালাই দিত। বলতেছিলাম 71 সনের যে রাজাকাররা বা পাঞ্জাবিরা অনেক লোক মারত এবং সেগুলো নদীতে ফেলে দিত। আমার বাড়ির কাছে যেহেতু নদী, এটা মোরেলগঞ্জের পানগুছি নদী, অনেক লাশ আমরা ভেসে আসতে দেখতাম। আমাদের বাড়ির সামনে থাকতো, সেগুলো সরাই দিতে হইতো। এই ছিল বিভীষিকাময় 71-এর কাহিনী। এরপরে 1 বছর তো আমাদের পড়াশুনো হয় নাই। এটা ওই 1971 সনের 16ই ডিসেম্বর দেশ বিজয় লাভ করলো। তারপরে আমরা পরবর্তী বছর আমরা 9 আর পড়তে পারলাম না। 72 সন থেকে আমরা অটো প্রমোশন ক্লাস 10-এ উঠলাম, 10-এ পড়াশোনা করলাম। 73-এ আমরা এসএসসি পরীক্ষা দিলাম এবং পাশ করলাম, প্রথম বিভাগ পাইলাম। এরপরে তো আমি মোরেলগঞ্জ SM কলেজে ভর্তি হলাম। আপনি কি ইন্টার পাস করার পরে আপনি কোথায় লেখাপড়া শুরু করলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাশের পরে আমার একান্ত ইচ্ছে ছিল, যেহেতু আমি ইন্টার পাস করছি, আমি MBBS পড়ব। এটা শুধু আমার ইচ্ছে না, আমার আব্বা অশিক্ষিত লোক, কৃষক হলেও সে একদিন বলল যে তুমি বাবা MBBS পড়বা, মেডিকেলে পড়বা, আমার কোনো ইনকাম নাই, একটু জমি জমা ছাড়া, তোমারে আমার জমি বিক্রি করে হলেও তোমাকে আমি MBBS পড়াবো। এই ছিল আমার আব্বার ইচ্ছা। তো সেই আব্বার ইচ্ছার প্রতিফলন ঘটাবার জন্য আমি আইএসসি পাস করার পরে 1975-এ আইএসসি পাস করলাম। 76-এ আমি বরিশালে গিয়া প্রথম
বরিশাল মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজে আমি অ্যাডমিশন টেস্ট দিলাম। কিন্তু ওই সময় আমার এত বুদ্ধির পরিধি বাড়ে নাই, জানি না যে কোচিং ক্লাস করতে হয়, কোচিংয়ে ভর্তি হইতে হয়। কিন্তু আমি উইদাউট কোচিংয়ে আমি একা একা পড়াশোনা করে 1976 সনে পরীক্ষা দিলাম, কিন্তু আমার মেডিকেলে চান্স হয়নি। না হওয়ার পরে আমি বরিশাল বিএম কলেজে ফিজিক্সে অনার্সে ভর্তি হলাম 1976 সনে। তো ফিজিক্সে পড়তে যাইয়া আমার মানে অনেক কষ্ট হতো, মানে ইংলিশ, মানে ফিজিক্সের বইগুলো ছিল সব ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনেরও অর্থ ডিকশনারি দেখে করতে করতে আমার 12টা 1টা বেজে যাইতো। আমি ভালো করতে পারতাম না। ওই সময় ভালো টিচারও, বিএম কলেজে ভালো টিচার ছিল। তারপরে 3 মাস ক্লাস করার পরে আমার প্রাইভেট পড়ার কোনো সুযোগ ছিল না? প্রাইভেট তখন ওইরকম সুযোগ ছিল না 76 সনে। আর্থিক কারণে না এটা ইচ্ছাকৃতই? কিছুটা তো আর্থিক কারণ ছিলই বটে। যেমন আমাদের ওই যে বলছিলাম 12 বিঘা জমি থাকলে সেটার থেকে যে ধান হতো সারা বছরের খোরাক হতো, কিন্তু অতিরিক্ত কোনো খরচ করার আব্বার এবিলিটি ছিল না। আপনার ভাই বোন কত? আমার ওই সময় আমি একা, আমার আরেকটা ভাই ছিল মারা গেছে, আমার 3টা বোন এখনও বেঁচে আছে। ওই সময় 4-5টা বোন ছিল, পরবর্তীতে 2টো বোন মারা গেছে। এই তো শহরে রেখে আমার আব্বার অতটাও অ্যাবিলিটি ছিল না যে হোস্টেলে থাকবো, খরচ দেবে বা আমরা পড়ব, সেই রকম অ্যাবিলিটি একটু কম ছিল। এমনি জমি জমা যা ছিল, বাড়িতে সংসার চলতো, ধান হইতো, চাউল হইতো, খরাই কোনো সমস্যা হতো না। কিন্তু অতিরিক্ত খরচ করার মতন অ্যাবিলিটি, যেহেতু আব্বার কোনো ব্যবসা ছিল না, একমাত্র ওই জমির উপর নির্ভর করতে হতো। এইভাবে আমি মোটামুটি বিএম কলেজে পড়তেছিলাম। এই পড়লেন না কোনো যেহেতু একটু আর্থিক সমস্যা ছিল, এর জন্য কি কোনো চেষ্টা করলেন চাকরি বাকরি? হ্যাঁ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমি জানি যে আমি আব্বার কাছ থেকে যদি প্রতি মাসে, তখন তো সব সস্তা ছিল, ওই সময় আমার মনে পড়ে চাউলের দাম প্রতি কেজি বা সের 12 আনা এইরকমই ছিল, আমি যদ্দূর মনে পড়ে। পরে হয়তো 1 টাকা 1 টাকা হতে পারে, কিন্তু খুবই সস্তা ছিল ধান চাউল। তো এটা কিছুটা তো অভাব ফিল করতাম সংসারে। আমি আব্বার কাছ থেকে কোনো টাকা যাতে না আনতে পারি, আমি ওই বরিশালে থেকে কিছু টিউশনি করাইতাম, কোনো বাসায় ছাত্রদের পড়াইতাম, তাও সীমিত, হ্যাঁ, 2টা 1টা ছাত্র পড়াইতাম। তো এভাবে আমরা পড়াশোনা করতেছি। হঠাৎ করে আমি বিএসসিতেই ভর্তি হলাম। বিএসসি ভর্তি হয়ে পরীক্ষাও দিলাম 1978 সনে বিএসসি। তো 78 সনে বিএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা সুযোগ আসলো যে, বাই দিস টাইম আমার আব্বা 1977 সনে মারা গেলেন। যখনই আমার আব্বা মারা গেলেন, তখন আমি ভাবলাম যে আমার তো আর কোনো ভাই নেই, আমার 3টা বোন আছে, মা আছে, তো সংসারের হাল আমারই ধরতে হবে। আমি এই চিন্তা করে আমি চাকরির চেষ্টা করতে লাগলাম। 77 সনে দেখলাম একটা সার্কুলার দেশে ব্যাংকে, সোনালী ব্যাংকে কিছু লোক নেবে। আমি ক্যাশিয়ার পদে আবেদন করলাম এবং খুলনা বিভাগীয় শহরে এসে আমি পরীক্ষাও দিলাম। তখনও জেলা শহর, তখন বিভাগীয় শহর খুলনা হয় নাই। তো আমি পরীক্ষা দিলাম, আমার চাকরিও হলো না, ব্যাংকে হলো না। পরবর্তীতে আমি চাকরির চিন্তা যখন মাথায় ঢুকছে, বরিশালে ওই সময় দেখি একটা টেক্সটাইল মিল, বরিশাল টেক্সটাইল মিল তৈরি হচ্ছে বা নির্মাণ হচ্ছে। তো এই সময় আমরা ওই মিলের সরকারি তত্ত্বাবধানে না প্রাইভেট? না 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 না, সরকারি তত্ত্বাবধানে একটা মিল তৈরি হচ্ছে। তখন এটা ছিল স্বায়ত্তশাসিত, মানে এটা, হ্যাঁ, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু সমস্ত অর্থায়ন হতো সরকারের। হ্যাঁ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীনে। সেখানে আমি চাকরির চেষ্টা করলাম। তো জানতে পারলাম যে সার্কুলার দেওয়া হবে, বিজ্ঞাপন দেওয়া হবে। তখন আমি 1978 সনের নভেম্বরে প্রথম দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে দেখলাম একটা বিজ্ঞাপন, কিছু লোক নেবে। কিসের লোক নেবে? আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেখি কোনো চাকরি নাই। মানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আইএসসি পাস যারা আছে, দোজ হু আর আইএসসি পাস,
এরা 21 বছর বয়স হইলে অ্যাপ্রেন্টিস সুপারভাইজারে আবেদন করতে পারবে। আমি অ্যাপ্রেন্টিস সুপারভাইজারে আবেদন করলাম, তখন দেখলাম যে সার্কুলারে ভাতা থাকবে প্রতি মাসে 145 টাকা, সেটা 1 বছর। তা আমি সেই 1978 সনের সার্কুলার অনুযায়ী বরিশাল টেক্সটাইল মিলে আমি অ্যাপ্রেন্টিস সুপারভাইজারে আবেদন করলাম। ওই সাথে কি লেখাপড়া বন্ধ করে দিলেন? না, লেখাপড়া আমার তো পড়াশোনা চলতেই ছিল। আমি ওই যেহেতু বিএসসি পরীক্ষা দিছি, রেজাল্ট পাবো কি হয় না হয়, তা আমি দেখলাম যে আমি চাকরি 78 সনে সেই চাকরি আমাকে নিল। আমি এই পরীক্ষা হলো, রিটেন টেস্ট, পরে ভাইবা, তাতে আমি পাশ করলাম এবং আমাকে নিয়োগপত্র দিল অ্যাজ এ অ্যাপ্রেন্টিস সুপারভাইজার। প্রতি মাসে আমি ভাতা পাবো 145 টাকা। আমি ঢুকে গেলাম। এটা অ্যাপ্রেন্টিস সুপারভাইজার মানে শিক্ষানবিশ সুপারভাইজার। তা আমি ঢুকে গেলাম সে 78 সালের 1978 সালের 9 নভেম্বর আমি আমার কর্মে যোগদান করলাম। এদিকে সাথে সাথে আমার পড়াশোনাও চলতে লাগলো। কিন্তু 78 সনে যে বিএসসি পরীক্ষা দিলাম, আমার রেজাল্টটা ভালো হয় নাই, তার মানে ফেল। তো ফেল করার পরে আমার অদম্য ইচ্ছে যে আমার পড়াশোনা করতে হবে, চাকরিও করব, পড়াশোনাও চালাবো। এখানেই আমার শুরু হইল সেই দুর্বার প্রতিযোগিতা। আসলে এক সময় ফেল করে গেলে মানে অকৃতকার্য হওয়ার পরে মানুষের মনোবল নষ্ট হয়ে যায়। তা আপনার কি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? না, আপনি ঠিকই বলেছেন, ফেল করলে মানুষের মন ভেঙে যায়, কিন্তু আমার মন ভাঙ্গে নাই। আমি যেহেতু একটু যে কোনো কর্মে ঢুকে ফেলেছি, আমার মানে একটু সাহস বেরোইছে যে হ্যাঁ আমি পারবো। আমি দ্বিতীয়বার আবারও দিলাম। তো জীবনের কথা বা লাইফের কথা বললে কোনো লজ্জা রাখতে হয় না, সত্য কথাই বলতে হয়। দ্বিতীয়বার আমি বিএসসি দিলাম সম্ভবত 79তেও দেখি রেজাল্ট ভালো। হ্যাঁ, চাকরি আমার চলতেছে। আমার পরীক্ষাও হলো 79 সনে। আমার আবার সেই বিএসসি পরীক্ষা দিলাম, এখানেও আমার ফেল। কেমিস্ট্রিতে আমি ফেল করি কেন আমি জানি না। তো এরপরও আমি বসে থাকি না, এই থার্ড টাইম আবারও আমি 80 সনে আবার বিএসসি দিলাম। কিন্তু আমি ভালো ছাত্র থাকলেও আমি এখানে আসছে 3বার ধরা খাইলাম। থার্ড টাইমেও আমার ফেল হইল। তারপরও আমি দমি নাই। আমি করলাম কি, আপনাকে আপনার জানাবার জন্য বলি, আমি বসে থাকি নাই। তৃতীয়বার ফেল করার পরে আমি ভাবলাম আমার সায়েন্সে বোধহয় হবে না, আমি এইবার বিএম কলেজে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে অনার্সে ছাত্র ভর্তি করবে। আমি সেখানে পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্ট দিলাম। তো আমার সেই 80 সনের, এটা 80-81 সেশন বলে, আমি ওইবার অ্যাডমিশন টেস্ট দেওয়াতে আমি চান্স পেলাম ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিএম কলেজে অনার্সে আমি চান্স পেলাম। আমি ভর্তি হয়ে গেলাম। তো আমার ওদিকে চাকরি চলতেছে। আমার 1 বছর গেল অ্যাপ্রেন্টিস পিরিয়ড। হ্যাঁ, আমি 78-এ ঢুকলাম, 78-এর নভেম্বর, 78, 79, 80 সনে আবার একটা পরীক্ষা নিল কর্তৃপক্ষ, সেখানে আমি আবারও পাশ করলাম। এইবার আমাকে 80 সনের সম্ভবত 80 সনের জানুয়ারি মাসে আমাকে পার্মানেন্ট করলো অ্যাজ সুপারভাইজার। 400 টাকার স্কেলের বেতন, সর্বসাকুল্যে 700 টাকা পেতাম। তো আমি এই হলো আমার চাকরি পার্মানেন্ট 80 সন থেকে। এরপরে আমি তারপরে 400 টাকা, হ্যাঁ হ্যাঁ, সব কিছু মিলাইয়া 700 টাকা বেতন পাইতাম। এই হলো আমার চাকরি। এর আগে ছিল ভাতা। এটা কি ওই সময়ের জন্য পরিবার নিয়ে চলা কি সম্ভব হতো? না না না, অত কম টাকায় তো একা চলা যাইতো, কিন্তু পরিবার, তখন তো আমি বিবাহ শাদীও করি নাই। আমার বাড়িতে যদিও আব্বা মারা গেছে, আমি চিন্তা করতাম যদি মাকে আমি 200-500 টাকা দিতে পারি তাহলে একটু প্লাস পয়েন্ট। সংসার একমাত্র ধানের উপরে নির্ভর করতে হতো। তো আমি 80 সন থেকে পার্মানেন্ট হওয়ার পরে 700 টাকা বেতন পাইছি। তখন আমি মাকে 200-500 দিতাম। কিন্তু আমি যে ইন্টারমিডিয়েট পাস,
আমি যে লেখাপড়ায় গ্রাজুয়েট হতে পারলাম না, এজন্য আমার মনে প্রবল ইচ্ছা আমি কিভাবে অনার্স মাস্টার্স করতে পারি। আমি ওই সেই 80 সনে ইসলামের ইতিহাস ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজে চান্স পাওয়ার পরে আমি ভর্তি হইলাম অনার্সে, এবং আমার ডিউটি ছিল শিফটিং। কখনো সকাল 6টার থেকে 10টা, এটাকে বলা হয় এ শিফট, কখনো 10টার থেকে 2টা, সকাল 10টা থেকে 2টা এইটাকে বলা হয় সকাল 10টা থেকে 2টো, এটাকে বলতো বি শিফট। আবার সকাল 6টা থেকে 10টা এ শিফট, সকাল 6টা থেকে সকাল 10টা এ শিফট, 4 ঘন্টা করে। তারপরে হলো আবার সকাল 10টা থেকে 2টা, এটা বি শিফট বলতো। আবার ওই এ শিফটের 4 ঘন্টা করলে আবার বিকাল 2টার থেকে সন্ধ্যা 6টা, এটা ছিল এ শিফটের পর্যায়ে। আর বি শিফটেরটা হলো সন্ধ্যা 6টার থেকে রাত 10টা। সি শিফট ছিল রাত 10টার থেকে ভোর 6টা। তো এইরকম যখন ডিউটি আমাদের শিফটিং, আমি ওই ফাঁকে ফাঁকে কলেজে গিয়ে ক্লাস করতাম। যখন আমার এ শিফট হতো 10টায় শেষ হইলেই আমি একটা রিক্সা নিয়ে বিএম কলেজে চলে যাইতাম, আমি ক্লাস করে আসতাম, আবার বাসায় আসতাম। বাসায় আসার পরে আবার 2টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এইভাবে আমি মোটামুটি পড়াশোনা চালাই এনেছি। এইভাবে আমার সংগ্রাম চলছে। তারপরে এই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে আপনার কালচারে আপনি আবার নতুন করে ভর্তি হলেন। জি, এই অনার্স পাসটা কোন সালে করবেন? আমার এই যে ভর্তি হইলাম, এটাকে বলা হয় 80-81 ব্যাচ। আমি পাশ করলাম, অনার্স পাশ করলাম 85 সনে। আমি 85 সনে আমার রেজাল্ট কেমন? রেজাল্ট হইলো আমি সেকেন্ড ক্লাস পাইছি 85 সনে। এটা ঢাকা ভার্সিটির অধীন ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, কিন্তু এটা তখন ছিল আন্ডার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি 85-তে অনার্স পাস করে গেলাম। অনার্স পাসের পরেই আমি পরের বছরই মানে সাথে সাথেই আমি 86, ওই সাথে সাথে পাশ করার পরেই আমি মাস্টার্সে ভর্তি হইলাম ওই বিএম কলেজে। মাস্টার্সে ভর্তি হয়ে গেল বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়, বড় কলেজ ছিল। জি জি জি, বরিশালে একটা বড় কলেজ, নামকরা কলেজ। এইটাই সবচেয়ে বড়, এইটাই সবচেয়ে বড় বরিশাল বিভাগের। জি জি জি। এই তারপরে আমি খুলনায় ছিল বিএল কলেজ, বিএল বরজলাল বিশ্ববিদ্যালয় কলেজ। এরা নাকি দুই ভাই ছিল, এটা শোনা যায় যে বরজলাল এরা দুই ভাই ছিল বলে শোনা যায়। সত্যতা আমরা জানি না, এখনও আমরা খুলনায় বসে শুনি যে বিএল আর বিএম ওরা দুই ভাই, এই শোনা যায়। তো যাই হোক, 86 সনে আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। ওদিকে আমি তো মানে সেই মিলের চাকরি, সাংঘাতিক পরিশ্রমের চাকরি, যে কতটা কষ্টের ডিউটি সেটা আপনারা যদি কেউ ভুক্তভোগী না হন, কেউ চাকরি না করেন, বুঝবেন না। ফ্যাক্টরিতে ঢুকলে গরম, অস্বাভাবিক গরম, জামা কাপড় ভিজে যায়, অত্যাধিক গরম, শীত হলেও সেই ঘাম বের হয়ে যায় শরীরে। তো এইভাবে কষ্ট করে আমি আমার মনে আছে, আমি 85-86 সনের নোট রাত 10টায় যখন সি শিফট করতে যেতাম, আমি নোট নিয়ে যাইতাম পকেটে, আমার সাফারি পড়তাম ম্যাক্সিমাম, ওই নোট নিয়ে মেশিনের এক কোণে দাঁড়াইয়া আধা ঘন্টা দাঁড়াইয়া আমি সেই নোট পড়তাম। এইভাবে অত্যন্ত পরিশ্রম করে আমার মাস্টার্সও পরীক্ষা দিলাম। 7 দিন পর পর পরীক্ষা হতো। এখনও বোধহয় অনার্স মাস্টার্সে 6 দিন 7 দিন পর পর পরীক্ষা হয়। আমি মাস্টার্সেও আমি সেকেন্ড ক্লাস পাইলাম। মাশাআল্লাহ। এই মোটামুটি। আচ্ছা, এই এখন বিষয় হচ্ছে এই যে সুপারভাইজারের চাকরি করলেন, আপনি বললেন আসলে এই সুপারভাইজিংটা কি 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 করতেন সুপারভাইজিং? হ্যাঁ, এইটা একটু বুঝাই বলে। একটা ভালো প্রশ্ন করছেন। সুপারভাইজিং ডিউটিটা হলো এটা অফিসারি পোস্ট, ম্যানেজারিয়াল ডিউটি। ম্যানেজারিয়াল ডিউটি কি, আপনি একটা মিলে ধরেন 1000 শ্রমিক, টেক্সটাইল মিল, সরকারি টেক্সটাইল মিল, সুতা তৈরি হয়, তুলার থেকে সুতা তৈরি হয়। আবারও কিনা না, কথা বলবো না, শুরু করবি। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর ছিল, বলতেছিলাম যে এটা একটা সরকারি টেক্সটাইল মিল,
এখানে র কটন বা তুলা দিয়া সুতা তৈরি করা হয়, যে সুতাটা বাজারে বিক্রি হয়, মানুষে কাপড়, শাড়ি, লুঙ্গি ইত্যাদি তৈরি হয়। তো সেই আমি বরিশাল সরকারি টেক্সটাইল মিলের চাকরিরত অবস্থায় দেখা যায় যে এক একটা মিলে ১,১২০০ শ্রমিক কর্মচারী আছে। তো সেইটা সুপারভাইজারের দায়িত্বটা আপনি জানতে চাইছিলেন। তো এটা হলো ফ্যাক্টরি, মেইন ফ্যাক্টরি বিষয়। ফ্যাক্টরিতে যদি ১২০০ শ্রমিক থাকে, এটা ৩টে শিফটে ভাগ করা হয়, এ, বি এবং সি। এই ৩টে শিফটে আবার হয়তো এক এক শিফটে ৩ জন ২ জন করে সুপারভাইজার থাকে। এরাই এটা ওই মিল পরিচালনা করে, শ্রমিকদেরকে পরিচালনা করে, কে কী কাজ কোথায় করবে এইটা দেখভাল করার জন্যই সুপারভাইজার। হ্যাঁ, এর সঠিক কাজ করে কিনা, কোনো রকম মিল মেশিনের ক্ষতি ফাঁকি দেয় কিনা, মেশিনারিজের কোনো ক্ষতি হয় কিনা, এইটা দেখাশোনা তদারকি করারই দায়িত্বটাই হলো সুপারভাইজারের দায়িত্ব। তো সেক্ষেত্রে আমরা এটা দেখতাম, পরিচালনা করতাম, প্রোডাকশন যাতে বাড়ে, উৎপাদন যাতে বৃদ্ধি পায়, এইটাই আমাদের দায়িত্ব। কাজ করতো শ্রমিকরা, কিন্তু আমরা অফিসারের দায়িত্বটাই আমরা পালন করতাম, যাতে প্রোডাকশন বাড়ে, যাতে উৎপাদন বাড়ে, কাজ ভালো হয়, মেশিনারিজের কোনো ক্ষতি না। যে শিফট চলতো, এই যে বললেন যে এ শিফট, বি শিফট, সি শিফট, তা এইটা তো এইটা একটা নির্দিষ্ট প্রতি শিফটে প্রোডাকশন হতো। জি, এর মধ্যে কি কোনো প্রতিযোগিতা ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করছেন। এটা হইল ওই আমি এর আগে একটু বলছিলাম যে শিফট কখন কখন, কিন্তু মূলত ওই এ শিফট, বি শিফট, সি শিফট। এ শিফটের সময় হলো সকাল ৬টার থেকে দুপুর ২টা। কোনো কোনো মিলে এইভাবেই চলছে, কোনো কোনো মিলে ভাগ করেও চলছে, ৪ ঘন্টা ৪ ঘন্টা। কিন্তু নিয়ম হলো সকাল ৬টা থেকে দুপুর ২টা, ৮ ঘন্টা এ শিফট। আবার দুপুর ২টার থেকে রাত 10টা, ৮ ঘন্টা বি শিফট। আবার রাতের বেলা, যেটা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করা হয়, এটাকে বলা হয় সি শিফট। তো আপনার প্রশ্ন ছিল এই ৩ শিফটে কোনো প্রতিযোগিতা আছে কিনা? অবশ্যই ছিল। হ্যাঁ, যে যে শিফটে যে প্রোডাকশন বেশি দিতে পারবে তার সুনাম থাকে, জিএম সাহেব, ডিজিএম সাহেব তাকে কদর বাড়ে, ম্যানেজমেন্ট তাকে ভালোবাসে, ওই উৎপাদন বেশি হলে তাকেই ভালোবাসে। আছে আছে, যদি আপনি এই সুপারভাইজার থেকে এখানে একটা পদোন্নতির সিস্টেম আছে, শিফট ইনচার্জ বা পালা প্রধান, ইনচার্জ বলা হয়, শিফট ইনচার্জ। এই যার প্রোডাকশন ভালো হয়, যার এফিসিয়েন্সি, যার দক্ষতা ভালো, তাকেই শিফট ইনচার্জ করা হয়। এই জন্য এটা কঠোর মানে প্রতিযোগিতা ছিল। আচ্ছা, শ্রমিক পরিচালনা মানে অশিক্ষিত লোক, এই ব্যাপারে কি কোনো বাধা মনে করতেন নাকি? যে এদের পরিচালনার অভিজ্ঞতা একটু বলেন। হ্যাঁ, এদেরকে কিভাবে কন্ট্রোল করতেন? জি জি, মিলে তো শ্রমিক নিয়োগ করা হতো ৫ম শ্রেণী অথবা ৮ম শ্রেণী পাস। তো ম্যাক্সিমাম লোক একটা স্কুল থেকে একটা সার্টিফিকেট আনিয়ে আমি ৮ম শ্রেণী পাস, মূলত ৮ম শ্রেণীও না, অশিক্ষিত। কিন্তু এদেরকে পোষ মানানো, এদেরকে বোঝানো ভেরি টাফ জব। যারা দোজ হু আর সুপারভাইজার, যারা সুপারভাইজার ছিল, তাদের অত্যন্ত পরিশ্রম করতে হইতো। সে মানে শারীরিক, মানসিক নানান দিক থেকে এদেরকে কনভিন্স করতে হতো যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা জনগণের প্রতিষ্ঠান, এই মেশিনারিজ নষ্ট করা যাবে না। ওরা তো অশিক্ষিত, জি জি জি, মাস গেলে বেতন পাবে, কিন্তু ফাঁকি দেওয়ার প্রবণতাটা বেশি ছিল, অত্যধিক। একটু আগে বলছিলাম যে মিলের পরিবেশ, মিলের ভিতরে অত্যাধিক গরম, কেউ মিলে টেকতে চায় না, ৮ ঘন্টা ডিউটি করতে পারে না, ফাঁক পাইলেই বাইরে গিয়া একটু বসে থাকতো, ফাঁকি দিত, কাজ করতো না। মানে এদের প্রবণতাই ছিল ফাঁকি দেওয়া, এবং এই ফাঁকি যাতে না দেয় মানে সেইটা তারাইয়া বুঝাইয়া ডাকিয়া নিয়ে কাজ করান হয়তো। খুব কঠিন জব ছিল, যে কতটা কঠিন এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আচ্ছা, এমন তো হতো যে কিছু কিছু শ্রমিক আসলে সীমা ছাড়াই গেছে,
মানে তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যেত না, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা ছিল আপনাদের? হ্যাঁ, এটা একটা আরও একটা সুন্দর প্রশ্ন করছেন। মিল কারখানায় কিছু দল করত, সেটা কেমন? সরকারের অধীন, মনে করেন যখন আওয়ামী লীগ পাওয়ারে থাকে তখন একটা দল থাকে শ্রমিক লীগ, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আসতো শ্রমিক দল, ওই লেজুর ভিত্তিক, সরকারের লেজুর ভিত্তিক দল, ওদের সঙ্গে কিছু পোলাপান মিল কারখানায় ট্রেড ইউনিয়ন আছে, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি, একটা বিশাল 25 সদস্য সিবিএ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ, এরা ওই দল করত, কিছু শ্রমিক ফাঁকি দেওয়ার জন্য ওদের পিছনে পিছনে ঘুরতো, কাজ করতে চাইতো না। তখন আমরা যারা সুপারভাইজার ছিলাম, এদের কন্ট্রোল করতে প্রথম তো বুঝাইতাম, তোমরা এটা করো না, কাজ করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, কিন্তু চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। তখন আমাদের হাতে নোট দেওয়ার সিস্টেম ছিল, আমরা ওদের বিরুদ্ধে যে কাজ করে না তার বিরুদ্ধে আমরা নোট দিতাম। ম্যানেজমেন্ট বা যারা মিল পরিচালনা করেন, ডিজিএম, জিএম, আমরা প্রশাসনের কাছে নোট দিতাম যে অমুক শ্রমিক কাজ করে না, ফাঁকিবাজি করে, মেশিন নষ্ট করে, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতো। শ্রমিক এটাকে বলা হয় লেবার ল অনুযায়ী, শ্রমিক শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতো, চার্জশিট করা হইতো, কখনো সাসপেন্ড অর্থাৎ একেবারে কর্মচ্যুতি করা হতো। এইভাবে আমরা এদেরকে কন্ট্রোল করতাম। এই যে কন্ট্রোল করতে যে চার্জশিট বা সাসপেনশন সাসপেনশন করার পরিপ্রেক্ষিতে কোনো প্রভাব আপনাদের উপর পড়তো কিনা সিবিএর তরফ থেকে? তারা হ্যাঁ, তো যেহেতু লেজুর ভিত্তি ছিল, সংগঠন। যে সংগঠনের সঙ্গে জড়িত ছিল, সিবিএর সঙ্গে জড়িত ছিল, তখন কিভাবে কোনো সমস্যা হতো কিনা? যদি সমস্যা হতো তাহলে সেগুলো ম্যানেজ কিভাবে করতেন? দেখেন, যেহেতু একটু আগে বলছি যে এরা সরকারের লেজুর ভিত্তিক দল থাকতো, ওদের দলের কোনো শ্রমিক এর বিরুদ্ধে যদি আমি প্রশাসনিক অ্যাকশন নিতে গেলে এই সিবিএরা গিয়া আমাদের ম্যানেজমেন্টের কাছে যাইয়া নালিশ করতো, উল্টা পাল্টা আমাদের বিরুদ্ধে বলে আমাদেরকে এই সাসপেনশনটা দীর্ঘায়িত করত। কখনো কখনো আমাদেরকে শারীরিকভাবেও অপমান, হেনস্থা হইতো, এরকম বহু প্রমাণ আছে। তো আমরা খুব ট্যাক্টফুলি চলতাম। যখন শ্রমিকরা যখন খুব দাপডালা হইতো, কোনো ট্যাক্টফুল কোনো টেকনিকে কাজ হইতো না, ঠিকই অপমান হইতো, ও ম্যানেজমেন্টও আমাদের কথা শুনতো না, আমাদেরকে হেনস্থাই করতো। আমাদের সাসপেন্ড করলে 2 দিন 5 দিনে টাকা পয়সা কেটে নিত, আবার বকাবাজি শুনতে হইতো, ওই সিবিএদের কাছ থেকেও গালমন্দ শুনতে হইতো। এভাবে হয়েছে আর কি। এই আপনি অথবা মনে হয় ওই সিবিএস সঙ্গে যদি কোনোভাবে তাল মিলাই, সম্পর্ক উন্নয়ন বা তাল মিলে চলতে পারতেন তাহলে বোধহয় সহজ হতো নাকি? হ্যাঁ, শ্রমিকদের সাথে তাল মিলিয়ে চললে তো আমি ভালো প্রোডাকশন দিতে পারতাম না, ভালো কাজ করতে পারতাম না। তারপরও মানিজ্যত রক্ষার ক্ষেত্রে আমাদের মধ্যে কেউ কেউ ওই সিবিএর সাথে তাল মিলিয়ে চলতো, ম্যানেজ করে চলতো, যাতে অপমান অপদস্থ না হওয়া লাগে। এবং যে সমস্ত শ্রমিক ওই দলীয় শ্রমিক তাদেরকেও যাতে সাহায্য করা যায়, হ্যাঁ, সেইভাবে আমাদের ওই এটাও বললাম একটা কৌশল কৌশল ছিল, টেকনিক ছিল, সিবিএর সঙ্গে ছিল। হ্যাঁ, মিলে চলা। জি জি, আপনার প্রশ্নের উত্তর যে ওই শ্রমিকদেরকে মানে সাহায্য করতে হইলে ওদের বস, ওরা যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, ওদের সাথে ভালো সম্পর্ক রেখে ওদেরকেও আমরা কিছুটা কূটকৌশলে ওদেরকেও আমরা সাহায্য করতাম। আর যদি আমরা এইটা না করতাম তাহলে আমাদের অপমান হইতো। আমার সামনে দেখছি আমার এক প্রিয় ভাই শিফট ইনচার্জ এই কাজের জন্য হেনস্থা হইতে হয়েছে, সেটা বললে ভালো লাগবে না, ওটা নাইবা বললাম আর কি। জুতার মালা দিয়েছে লাভাল ভাই, বলা যাবে না। আচ্ছা, এখন এই যে একটা কঠিন জার্নি, একদিকে লেখাপড়া আরেকদিকে চাকরি, তারপরে আল্লাহ পাকের ইচ্ছে আপনি লেখাপড়াটা শেষও করে ফেললেন। জি,
আহ, এরপরে কোনো কি এক্সট্রা কারিকুলাম মানে অন্য কোনো লেখাপড়া কি আপনি করেছেন? না, ঠিক আছে। এখন ব্যাপার হয়েছে, আমি তো 1985 সনে অনার্স কমপ্লিট করলাম এই চাকরিরত অবস্থায়। 1986-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি 1986 সনে মাস্টার্স কমপ্লিট করলাম। করার 2-1 বছর বা 3 বছরের মাথায় অথরিটি, মানে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, আমাকে আহ, এক এক 90 সন থেকে আমার ওই যে অনার্স মাস্টার্স পাশ করার জন্যই এরই ফলস্বরূপ আমাকে প্রমোশন দিল। আমার প্রমোশনের পজিশন বা পোস্টের নাম ছিল অ্যাসিস্ট্যান্ট স্পিনিং মাস্টার, সহকারী সুতা বিশারদ হিসাবে আমাকে প্রমোশন দিয়ে বদলি করলো বেঙ্গল টেক্সটাইল মিল নোয়াপাড়া যশোরে। এটা 1/1/90 সনে থেকে কার্যকরী। আমাকে বদলি করলো জুন মাসে আমাকে বদলি করলো। আমি 1 জুলাই বা এই জুন মাসেই আমি ওখান থেকে বরিশাল টেক্সটাইল থেকে রিলিজ নিয়ে আমি চলে গেলাম বেঙ্গল টেক্সটাইল মিল নোয়াপাড়া যশোর। এবং সম্ভবত 1 জুলাইতেই আমি বেঙ্গল টেক্সটাইল মিলে সহকারী স্পিনিং মাস্টার হিসেবে আমি এই চাকরি বদলি জীবনে হলাম। জানলে আমি শুনবো, কিন্তু আমি সম্ভবত আমি বুঝাইতে পারি নাই যে এই লেখাপড়ার লাইনে আপনি কি আর কোনো এক্সট্রা সার্টিফিকেট নিয়েছেন বা অন্য কোনো যোগ্যতা অর্জন করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন আমি এই এই যে পড়াশোনা করছি অনার্স মাস্টার ডিগ্রি, এর মধ্যে আপনাকে বলি, আমার সাক্ষাৎকারের শুরুতেই বলছিলাম যে আমার আব্বার ইচ্ছে ছিল আমি যেন ডাক্তার হই। তো আমি তো এমবিবিএস চান্স পেলাম না। তো আমি ওই 81 সন থেকে আমি বরিশালে অ্যাপেক্স হোমিও মেডিকেল কলেজ নামে একটা হোমিও প্রতিষ্ঠান ছিল। এটা নাইটে ক্লাস হতো, রাতে হইতো সন্ধ্যার পরে। আমি ওই অ্যাপেক্স হোমিও মেডিকেল কলেজ বরিশালে আমি হোমিওপ্যাথিতে ভর্তি হলাম এবং 4 বছরের কোর্স ছিল। আমি 85 সনে আমি ডিএইচএমএস সার্টিফিকেটধারী হলাম, আমি পাশ করলাম। এম, মানে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোন সমমানের ধরা যায় এই ডিএইচ ডি হ্যাঁ, ডি ডিএইচএমএস, ডিপ্লোমা ইন ডিএইচ হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স, মেডিকেল এটা সিস্টেম। ইন্টার, তাই না? এটা ইন্টার লেভেল ধরে না, আমরা তো ওখানে আইএসসি পাস করার পরই ভর্তি হইতে পারে, কেউ কেউ এসএসসি পাসেও ভর্তি হয়েছে। তাতে আবার ওই সায়েন্সের সাবজেক্ট ইন্টারমিডিয়েটের আইএসসির কেমিস্ট্রি বায়োলজি পরীক্ষা দিতে হইতো। কিন্তু যারা আমরা আইএসসি পাস করে ঢুকছি তাদের ওই সায়েন্সের সাবজেক্ট কয়টা পরীক্ষা দেওয়া প্রয়োজন হয় নাই। এটা এটা ইন্টারমিডিয়েট না, এটা একটা কোন ডিপ্লোমা। সমমানের সমমানটা ডিপ্লোমা 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 ডিপ্লোমাতে ইন্টার ডিপ্লোমা ইন্টার ইন্টার বলে, কিন্তু সেটা পলিটেকনিক বা অন্য অন্য সাইডে হইলে চলে। কিন্তু এখানে সমমানটা এই ডিপ্লোমা পাশ করি আবার ঢাকা ভার্সিটির অধীনে এইচএমবিবিএস একটা কোর্স আছে। ঢাকা ইউনিভার্সিটির অধীনে একটা এইচএমবিবিএস কোর্স আছে, সেখানে করলে এমবিবিএসের সমমান সার্টিফিকেট পাওয়া যায়। এখন বাংলাদেশে প্রত্যেকটা মেডিকেল কলেজে এই হোমিও ডাক্তারও নিয়োগ দেওয়া হচ্ছে, আয়ুর্বেদিক ডাক্তারও নিয়োগ দেওয়া হচ্ছে এমবিবিএসের পাশাপাশি। তা আপনি তো এটা করেন নাই মানে এইচএমবিবিএস? না না, আমি এইচএমবিবিএস করি না। আচ্ছা, এই চাকরির সঙ্গে কি এই আপনার যে হোমিও ডাক্তারি বিদ্যা এটা কি কোনো কাজে লাগাতে পারছেন? আমি ওই চাকরিরত অবস্থাতেই বরিশালেও কিছুদিন বসছিলাম, কিন্তু চাকরি করলে খুব সুন্দরভাবে ভালো কিছু করা যায় না। আমি বেঙ্গল টেক্সটাইল মিলে চাকরি করাকালীনও আমি বিকালে বিকালে বসতাম, কিন্তু সুবিধা করা যায় না। চাকরি করলে আর একটা কাজ ভালো হয় না, যার জন্য আমি ভালো করতে পারি নাই হোমিওপ্যাথি ডাক্তার হইও। এখন আপনার এই চাকরির জার্নিটা, যা আপনি তো আল্লাহ পাকের ইচ্ছায় আম, একটা মিলের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছাইছেন।
এই জার্নিটা একটু বর্ণনা করেন হ্যাঁ, আমি কিভাবে, আমি এবং কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা আচ্ছা, সেগুলোও বলবেন। এখন আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই যে আমার জীবনটা লেখাপড়া বা চাকরি খুব কঠিন সময় পার করছি। যেহেতু আমি অনার্স মাস্টার ডিগ্রি হোল্ডার, আমার কোনো টেক্সটাইল ডিপ্লোমা ছিল না, টেক্সটাইলে আমার বিএসসি কোনো ডিগ্রি ছিল না। তো আমাকে অ্যাসিস্ট্যান্ট স্পিনিং মাস্টার মানে ফ্যাক্টরিতে টেকনিক্যালে দেওয়া হলো। আমি এটা গভীরভাবে অনুধাবন করলাম যে আমি যেহেতু টেক্সটাইল ডিপ্লোমা বা বিএসসি নাই, আমি বোধহয় ফ্যাক্টরিতে ভালো করতে পারবো না। আমি বেঙ্গল টেক্সটাইল যাওয়ার পরে আমি হেড অফিসে একটা আবেদন দিলাম, আমি যেহেতু অনার্স মাস্টার ডিগ্রি হোল্ডার, আমাকে ওই ফ্যাক্টরি সাইট টেকনিক্যাল সাইট থেকে আমাকে অফিসিয়াল সাইটে দেওয়া হোক। আমি সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদবি পরিবর্তন করার জন্য একটা আবেদন দিলাম। বিটিএমসি আমার আবেদনটা মঞ্জুর করেন এবং ওই বেঙ্গল টেক্সটাইল মিলে 1991 সনের সম্ভবত এপ্রিলের 1 এপ্রিল আমাকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা করে পদবি পরিবর্তন করা হয় এবং আমি ওই অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতে লাগি। এখানে এসে আমার জীবনের মোড় কিছুটা ঘটছে। তো আমি এই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আসাতে আমি বিভিন্ন মিলে আমাকে প্রশাসনিক দপ্তরে কাজ করতে হয়েছে। 10-12টা মিলে আমি ঘুরছি। তো আমার কাজের অগ্রগতি বা কর্মদক্ষতা দেখে আমাকে গভর্নমেন্ট ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে, টেকনিক্যাল গ্রুপ থেকে বের হওয়ার পরে সরকার বা বিটিএমসি আমাকে মূল্যায়ন করছে। প্রতি 3 বছর 4 বছর পর পর আমার প্রমোশন হওয়া শুরু করলো। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরে ম্যানেজার, এইভাবে আমি প্রমোশন পেতে লাগলাম। আমি একটু ধারাবাহিকভাবে শুনতে চাচ্ছি যে কোন মিল থেকে এটা করছেন, মিলগুলো উল্লেখ করলে ভালো হয়। হ্যাঁ, উল্লেখ করলে ভালো হয়, কোন কোন জেলায় কোন মিল, জি জি জি, আমার সেই মিলগুলোর নাম কি, জি এগুলো একটু। শুনতে চাচ্ছেন। তো দেখুন, আমি ওই বেঙ্গল টেক্সটাইল মিলে আমি সহকারী সুতা বিশারদ বা অ্যাসিস্ট্যান্ট স্পিনিং মাস্টার থেকে আমার ডেজিগনেশন চেঞ্জ করে দিল সহকারী প্রশাসনিক কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এটা ছিলাম বেঙ্গলে। বেঙ্গল থেকে আমাকে 96 সনের শেষের দিকে আমাকে বদলি করলো সুন্দরবন টেক্সটাইল মিলে। এটা সুন্দরবন টেক্সটাইল মিল সাতক্ষীরা। সেখানে গিয়েও আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করতে থাকি। তো ওখানে প্রায় 2-2.5 বছর কাজ করার পরে আমাকে ঘন ঘন ওই বদলি করতো। কেন বদলি করতো সেটা আমি জানি না। আমাকে ওখান থেকে বদলি করলো। দুর্নীতির একটা বিষয় আছে মনে হয়, যদি ও দুর্নীতির সঙ্গে তাল মিলিয়ে চলা যায় তাহলে মনে হয় এত থাকা যায়। transfer হ্যাঁ, হয় এটা না। একটা আপনি ভালো প্রশ্ন, ভালো কথা বলছেন। আমি হয়তো কারো সাথে যারা দুর্নীতি করতো, সিবিএ বলেন, ম্যানেজমেন্টের সেই অফিসাররা বলেন, আমি তাদের সাথে তাল মিলাইতে পারতাম না বিধায় আমারে 2 বছর 3 বছরের মাথায় আমাকে বদলি করতো। আমাকে সুন্দরবন টেক্সটাইল মিলে ওই ওখান থেকে আমাকে বদলি করলো আমিন টেক্সটাইল মিল 16 শহর চট্টগ্রাম। আমি সেই জুনিয়র অফিসার, আমি সেখানে গেলাম। ওখানে গিয়ে আমি পিএকে বললাম যে এত দূরে আসছি, আমি মারা গেলে আমার ডেড বডিটা বাড়িতে পাঠাইও আমার মায়ের কাছে, কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান। তো যাই হোক, তো একমাত্র ছেলে, আমার আরও 3টে বোন ছিল। তো সেখানে গিয়ে ওখানে থাকতে থাকতে আবার ওখান থেকে আমারে 9 মাসের মাথায় বদলি করলো সিলেট টেক্সটাইল মিল, সিলেট। সেখানে গিয়ে আমি ওই যে অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সিলেটে গিয়ে আমার ভাগ্য ফেললো। আমাকে ওই মিলটা চালু করবে হুমায়ুন রশিদ চৌধুরী, তৎকালীন স্পিকার, উনি মিলটা উদ্বোধন করলেন। আমার ওই বছরই ওখানে প্রমোশন হইল অ্যাজ প্রশাসনিক কর্মকর্তা বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তারপরে 3 বছর পরে আমার এই প্রমোশন হওয়া শুরু করলো। 3 বছর পরে আমাকে আবার দিল, এটার নাম হলো, সিলেট থেকে আমাকে বদলি করলো ভালিকা উলেন মিল চট্টগ্রাম। সেখানে 2-3 বছরের মাথায় আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেবার সহকারী ব্যবস্থাপক শ্রম হিসাবে আমাকে ওখানে আমার প্রমোশন দিল। এবং সাথে সাথে
2006 সনে ওই প্রমোশন দিয়ে আমাকে বদলি করলো কাদেরিয়া টেক্সটাইল মিল টঙ্গী, পদ ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেবার। আমি সেখানে চাকরি করতে লাগলাম। ওখানে চাকরি করতে করতে 3 বছরের মাথায় আমাকে ওই কাদেরিয়া টেক্সটাইল মিলেই আমাকে আবার ম্যানেজার লেবার হিসাবে না ম্যানেজার হিসাবে আমাকে পদোন্নতি দিল। এবার ম্যানেজার পদোন্নতি দিয়ে আমাকে ওই মিল প্রধানের দায়িত্ব আমাকে দিল। আমি সেই কাদেরিয়া টেক্সটাইল মিলে ওখানে ম্যানেজার হিসেবে কাজ করতে থাকলাম এবং চার্জও পাইলাম মিলের। কিন্তু কিছুদিনের মাথায় সর্বাধিনায়ক ম্যানেজার, এরপরও 2টো পোস্ট আছে, ডেপুটি জেনারেল ম্যানেজার। হ্যাঁ জি, ওইখানেরই আমি প্রধান, চিফ এক্সিকিউটিভ। তো ওখানে কিছুদিন থাকতে না থাকতেই আমাকে তখন আমাদের মানে বিটিএমসি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের প্রধান ছিলেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, উনি চেয়ারম্যান। ওনার নাম ছিল সম্ভবত মাহবুব আলম। মাহবুব আলম। উনি আমাকে বদলি করলেন নোয়াখালী, যেটার নাম হলো দোষ টেক্সটাইল মিল, রানীরহাট, ফেনী। আমাকে ওই মিলের প্রধান করে আমাকে বদলি করলেন। ওই মিলটা আবার চালু করার চেষ্টা করলাম। তো চালু করার চেষ্টা যথেষ্ট পরিশ্রম করছি, মিলটা চালু করছি, কিন্তু ওখানে শ্রমিক পাওয়া যায় না। নোয়াখালী, ফেনী, ওখানে একটা মানে কি বলবো ওটা, ওখানে কোনো গরিব লোক নাই। ওই সিঙ্গাপুর, সৌদি আরব, কুয়েত, আবুধাবি এইসব জেলায় লোক চাকরি করে। 100-150 টাকার বেতনে কোনো শ্রমিক পাওয়া যায় না। তো 8-9 মাস চেষ্টা করার পরে যিনি মিলটা চালাইতেন বলাইবাবু, উনি সারেন্ডার করলেন যে আমি মিল চালাইতে পারবো না, লস হয়। আমাকে আবারও ওখান থেকে বদলি করলো কাদেরিয়া টেক্সটাইল মিলে প্রায় 2-2.5 বছর পরে। কাদেরিয়া টেক্সটাইল মিলে আসার পরে আমাকে ওই 3 বছর হওয়ার পরে আমাকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে প্রমোশন দিলেন। কাদেরিয়ায় এসে আমি যথেষ্ট ডেপুটি জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে আমাকে পদোন্নতি দিল। তো আমি কাদেরিয়া টেক্সটাইল মিল, যদিও বন্ধ মিল ছিল ওই সময়, আর চালু ছিল না, বিশাল সম্পদ। হ্যাঁ, তা আমি ওখানে এর আগে যে সকল জিএমরা ছিলেন তারা কোনো ইনকাম করতে পারে নাই। আমি কাদেরিয়ায় গিয়ে প্রতি মাসে প্রায় 10 লক্ষ টাকা এই বন্ধ মিলে ইনকাম করতাম। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে বন্ধ মিলে। আমি অনেক সম্পদ ছিল, প্রায় 24 একর জমি ছিল কাদেরিয়া টেক্সটাইল মিলের। আমি সেই মিলের মাঠ ঘাট গোডাউন এইগুলো ভাড়া দিয়ে মাসে প্রায় 10 লক্ষ টাকা আয় করতাম। বিদ্যুৎ বিল অনেক বাকি ছিল, আমি ওই আয় করার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। তারপরে মিলে বেশ কিছু টাকা রাখার পরে আমাকে আবারই বদলি করা হলো রাজশাহী টেক্সটাইল মিল, রাজশাহী। আমি সেখানে যাইও মিলটা চালাইছি, কিন্তু পার্টিদের যারা সুতা তৈরি করে, যে সকল সার্ভিসেস পার্টি, তারা লাভ না করতে পারার কারণে ওটাও চলছে, খোরাইয়ে চলছে। আমি ওই রাজশাহী টেক্সটাইল মিলে থাকাকালীন প্রায় 3 বছর থাকলাম। তারপরে আমার অবসরের সময় চলে আসলো। আমি সম্ভবত 2016 সনের আগস্ট মাসে আমি রিটায়ারমেন্টে আসলাম। এইভাবে আমার চাকরির মোটামুটি। বাড়ি গাড়ি কি কিছু করতে পেরেছে? গাড়ি তো করার প্রশ্নই আসে না। তো আমি 1998 সনে যখন সুন্দরবন টেক্সটাইল মিলে চাকরি করি, তখন আমি আমার কিছু ডিপিএসের টাকা ছিল, কিছু প্রভিডেন্ট ফান্ডের লোন নিয়ে আমি 70,000 টাকায় আমি খুলনা 0 পয়েন্টে 5 কাঠা জমি কিনছিলাম 1998 সনে। আমার সেই মানে প্রভিডেন্ট ফান্ডের টাকা, ডিপিএসের টাকা দিয়ে যে জমিটা কিনছিলাম, সেইটা আমি 2015 সনে ওখানে একটু বাড়ি করছি, ওখানে একটা দ্বিতল বিল্ডিং করছি। এই মানে গাড়ি বর্তমান সময়ে কেমন? আচ্ছা, আমি যখন কিনছিলাম তো আপনাকে বললাম 15,000 টাকা করে কাঠা, তাহলে 5-15-75,000 টাকায় কেনা ছিল। রেজিস্ট্রি খরচ নিয়ে 1 লক্ষ টাকা খরচ হয়েছিল 5 কাঠা জমিতে।
এখন বর্তমানে সেই জমির দাম আছে প্রতি কাঠা 20 লক্ষ টাকা। তাহলে আমার 5 কাঠা জমির দাম আছে 1 কোটি টাকা বর্তমানে। সেই 1998 সনে কিনছিলাম, এখন প্রায় 30 বছর হয়ে গেছে। আচ্ছা, এই যে লম্বা জার্নি, জি, অনেক কষ্টের ভিতর দিয়ে অনেক সুখের খবর আছে, হ্যাঁ, সুখ দুঃখ মিলায়েই আছে, তো সার্বিক অবস্থায় আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি চাকরির জীবনে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। যেমন ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম আপনার প্রশ্নের উত্তরে যে শ্রমিকদের অসন্তোষ, একটু কঠিন বা কড়া লোক থাকলে গালিগালাজ শোনা লাগে, তো সেই সব দুঃখ কষ্ট ছিল। কিন্তু সবশেষে আমি মোটামুটি চাকরি করতে করতে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পোস্টে যখন আসছি, তো এবং সততা বজায় রাখছি, যার জন্য আমি নিজেকে হ্যাপি মনে করি, আমি সুখী। মাশাআল্লাহ। এই আর কি। তা আপনি আহ, যে দর্শকরা দেখতেছেন তাদের মধ্যে অনেক হতাশ লোক আছে, হয়তো পরীক্ষায় একবার ফেল করেই হাল ছেড়ে দেয়, বা চাকরি জীবনেও দেখা যাচ্ছে যে অত ঝামেলা না করে তাদের ব্যাপারে, যারা হতাশ তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা যারা আমাদের এই সাক্ষাৎকার শুনছেন বা দেখছেন, তাদের জন্য আমার উপদেশ, হতাশ হওয়া যাবে না। হতাশ হইলে আপনি হেরে গেলেন। এই জন্য আপনার কি করতে হবে? প্রচেষ্টা করতে হবে, কঠিন প্রচেষ্টা করতে হবে, আর যেটাকে বলা হয় ধৈর্য ধারণ করতে হবে। তো মহসিন ভাইয়ের প্রশ্নের উত্তর আর একটা, এই যে ফেইলিওর ইজ দ্য সাকসেস, হ্যাঁ, ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আপনি ফেল করছেন, হতাশ হবেন না, দ্বিতীয়বার চেষ্টা করেন, তৃতীয়বার চেষ্টা করেন, সাকসেস আপনি হবেনই। কাজেই হতাশ হওয়া যাবে না, ধরে থাকুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন। হ্যাঁ, আল্লাহর প্রতি ভরসা না রাখলে মানুষ হতাশ হইলে তো মন ভেঙে যাবে, কিছুই করতে পারবেন না। এই জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, তাহলেই আপনি সুখের সন্ধান পাবেন। এই হলো আমার মোটামুটি আপনাদের প্রতি উপদেশ। অনেক ধন্যবাদ। এই পারিবারিক পরিবেশ হলেও আপনি সময় দিয়ে আপনার জীবনের ঘাত প্রতিঘাতের কথা আমাকে সহ আমার দর্শক শ্রোতাদেরকে শোনালেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।